তো যে কথা বলছিলাম, ভাঙনের মানুষকে অস্ত্র থেকে দূরে থাকার পরামর্শ আমাদের ছোট ভাইজান দিচ্ছেন। আজকের আমাদের ছোট ভাইজান চারিদিকে যেভাবে মানুষের পিছিয়ে পড়া বর্গের মানুষের এবং সংখ্যালঘুদের নিয়ে বিধানসভায় প্রচুর অনেক কথায় আবেদন তুলছে, কিন্তু মাননীয় স্পিকার তানার কথাও অনেক সময় অনেক কর্ণপাত করেন না। কিন্তু আমাদের দাবিটা আজকে ছোট ভাইজান একা আছে, আমাদের অঙ্গীকার করতে হবে আমাদের সারা পশ্চিম বাংলা জুড়ে ডবল ডিজিটে যাতে আমাদের এমএলএ আমরা নির্বাচিত করতে পারি, এই অঙ্গীকার আমাদের প্রত্যেককে নিতে হবে। এই অঙ্গীকার করে আজকে আমরা এখান থেকে যাব, যেন আগামী দিনে ভাঙড়ের বিধায়ক তথা ছোট ভাইজান যখন বিধানসভায় একা বলবে, তার পিছন থেকে আরো যেন ডবল ডিজিটের লোক যেন আরো বলে ভাইজানের যেটা বলছে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। তার কারণ আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে ভাইজান যখন একাই বক্তব্য দিচ্ছেন, তখন অনেকেই সেই বক্তব্য শুনে চুপ হয়ে যাচ্ছেন। তার কারণ দাবিটা এমন, আজকের পিছিয়ে বর্গ পড়ার মানুষ তাদের দাবি নিয়ে আমরা যাচ্ছি। প্রত্যেকটা দাবি ভাইজানের দেখবেন যারা সংখ্যালঘু আছে, পিছিয়ে পড়া মানুষ আছে, তাদের দাবিগুলো নিয়ে আজকের বিধানসভায় প্রবেশ করছে। তাই আমি বলবো আমরা আজকে থেকে অঙ্গীকার করে যাব, প্রত্যেকটা বুথে বুথে যাব, প্রত্যেকটা বুথের দায়িত্ব আমরা এখানে নেব। যেসব এই জাগলগাছি অঞ্চলের প্রত্যেকটা বুথের গিয়ে অঙ্গীকার করতে হবে। আমি একটি ছোট্ট কথা বলে যাই, প্রত্যেকটা বুথে আপনারা বুঝে নেবেন, বাকিটা ওপরে আর কোর্টে আমরা বুঝে নেব। তার কারণ ছোট ভাইজান আমরা দেখেছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের দুর্দিনের সময় ছোট ভাইজান আছে এবং শুনেই পৌঁছে যায়। আপনারা মিথ্যে মামলার ভয় করবেন না, আপনারা মিথ্যে কেসের ভয় করবেন না। হয়তো সাময়িক হ্যারাসমেন্ট হবেন, কিন্তু ওই মিথ্যে কেসে সাজা হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি। তার কারণ মিথ্যে কেসে কোনোদিন সাজা হয় না। মিথ্যে কেস যতই সাজিয়ে ভুলে তার একটা গলতি থেকে যায়। আমি একজন পেশায় আইনজীবী হিসেবে বলছি, আপনারা কোনো ভয়ভীত করবেন না, বুথে বুথে আপনারা বুঝে নেবেন আর কোর্টে আমরা বুঝে নেব। এই কথা বলে আমি আর দীর্ঘায়ু করছেন না। এরপরে আমাদের সহসভাপতি সাহেব অনেক কথাই বলবেন, বিস্তারিত আলোচনা করবেন। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ। বাধা অতিক্রান্ত করে যেসব সংগ্রামী সাথীরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাড়ির থেকে বেরিয়ে এসে আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন। আমাকে বেসিক্যালি আপনারা জানেন উত্তর 24 পরগনা ছুটে বেড়াতে হয়। এই অঞ্চল সম্পর্কে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আমরা লক্ষ্য করি, জানি না কেন এই আতঙ্কের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়। আমার ভালো লাগছে আজকে পুলিশ প্রশাসনের ভূমিকা দেখে, তাদের সহযোগিতা। এটাই তো গণতন্ত্র, এই সাংবিধানিক অধিকারই তো আমাদের আছে যে যে যার রাজনীতি করবে, তার মতামত প্রচার করবে, বলবে, এই সুযোগ করে দেবে পুলিশ প্রশাসন, করে দেবে সাধারণ মানুষ, করে দেবেন মানুষ। বিচার করবে কোন দল করবে কি করবে না। হ্যালো হ্যালো, দেখি টিউনিংটা করো, ভাইব্রেট করিও না, আওয়াজটা হচ্ছে কেন, ধরো। হ্যালো 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 হ্যালো, রাখো। ছোট 15 বছর বয়স থেকে মাইক ব্যবহার করি, ঠিক আছে? সেটা অবশ্য মঞ্চে অভিনয় করতে গিয়ে, সুতরাং তোমার সাউন্ড আমি ঠিক করে নেব। যাই হোক, বিষয়টা হচ্ছে এই ক্যাকে আওয়াজটা কেন হচ্ছে, দেখো পেজটা দেখি। হ্যালো 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 হ্যালো, আপনারা যে কথা বলছিলাম যে আজকের এই স্বাধীন দেশ, কাল বাদে পশু 15ই আগস্ট,
এবং গতকাল ক্ষুদিরামের মৃত্যু দিবস গেছে, গতকালের আগের দিন। কবি সুকান্তের জন্ম শতবর্ষ পালিত হবে 17ই আগস্ট। আমার মনে পড়ে যাচ্ছে আজকে এখানে আসার পর যে 18 বছরের যৌবন কিভাবে 46-এর দাঙ্গার সময় স্বাধীনতা পরবর্তী পরে তার মৃত্যু হলো কবি সুকান্ত। তখন তিনি লিখছেন ভারত স্বাধীন হওয়ার প্রাকপথে, হে মহামানব একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলে দেখো এই গ্রাম শহরের ভিড়ে, এখানে এখানে মিলেছে শত সহস্র মানুষের হার, হে মহামানব একবার এসো ফিরে। আপনাদের মনে আছে 46-এর দুর্ভিক্ষ, এখানে বাচ্চাদের মনে থাকবে না, যারা জন্মগ্রহণ করেছে তারা আমার বয়সে অনেক ছোট এবং তরতাজা যুবক। কবি সুকান্তের শতবর্ষ 17ই আগস্ট পালিত হতে যাচ্ছে। কবি সুকান্ত তখন লিখেছিলেন দুর্ভিক্ষ যন্ত্রণা দেখে, আর আজকে 78 বছর পার হতে যাচ্ছে পরশুদিন স্বাধীনতা দিবস। সবাই পতাকা তুলবো, আর গ্রামের খেতে না খেতে পাওয়া কৃষকটা তখন দেখবে ক্লাবের পাড়ায় বসে একটা বাচ্চা বা একটা ছেলে ক্লাবের স্বাধীনতা দিবসের পতাকাটা তুলছে, আর নতজানু হয়ে সে তখন বলবে, হ্যাঁ গো, এটাই কি মোদের স্বাধীনতা, এটাই কি মোদের স্বাধীনতা। পথ করে পাকাটা উঠছে। এই যে স্বাধীনতাটা, এর জন্য স্বাধীনতাটা আমরা অর্জন করি। কেন 78 বছর পরেও আমাকে এখানে অধিকার যাত্রা করতে হচ্ছে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কেন অধিকারের কথা বলতে হচ্ছে? এটা কথা বলার ছিল নয়। আজকে আমরা অধিকার যাত্রায় কি মানুষ যারা শুনছেন আমার কথা, আমি কটা প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে দিতে চাই। 78 সালের পরেও, এই 78 বছর স্বাধীনতা অর্জনের পরেও আজকের দুর্ভিক্ষ কেন? কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দিতে হচ্ছে? আগে কি পুজো হতো না? আমি একজন ব্রাহ্মণ ঘরের সন্তান, আমরা তো ছোট থেকে পুজো করেছি, চাঁদা তুলতাম বাড়ি বাড়ি। হঠাৎ 1,10,000 টাকা এখনো দিতে হলো, কোথায় টাকা? আমি কালকে খুব আশ্চর্য হয়ে গেলাম। যারা আমার কথা শুনছেন, আপনারা এখানে জমি রেজিস্ট্রি করছেন তো অনেকেই, বিশেষ করে আপনারা রেজিস্ট্রি অফিসের সাথে যুক্ত আছেন। এই অঞ্চলের বহু মানুষ যারা জমি কেনা বেচা করেন, আপনি আজকে গিয়ে রেজিস্ট্রি একটা কোয়ারিজ করতে হয় জমি রেজিস্ট্রি করতে গেলে। এতদিন আপনারা জানতেন কি, পঞ্চায়েতের এলাকায় জমি কিনতে গেলে আপনাকে 5% স্ট্যাম্প ডিউটি দিতে হয় আর 1% রেজিস্ট্রেশন ফিস দিতে হয়। আপনি আজকে কোয়ারিজটা তুলুন, দেখবেন রেজিস্ট্রেশন ফি 1.1% চলে এসছে। আমি হঠাৎ কালকে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারকে ফোন করলাম, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারকে, স্যার একটু বলবেন এটা কেন আপনারা বাড়ালেন? বলে আমাদের কিছু করার নেই, আপনাদের পুজো কমিটিকে 1,10,000 টাকা করে দিতে হবে, টাকাটা দেবে কে? কেন দিদি দেবে সরকার থেকে, সরকারের টাকা কোথায়? ওই জন্য প্রত্যেকটা রেজিস্ট্রিতে 400 টাকা করে এক্সট্রা আমাদের নিতে হচ্ছে, আমাদের উপর চাপ দেওয়া হয়েছে। আপনারা জানেন আমি একসময় ব্যাংকের এমপ্লয়ি ছিলাম, রাজনীতি করতে এসে চাকরি ছেড়ে এখানে এসেছি। ব্যাংকের আমি মার্কেটিং অফিসার ছিলাম। তখন আমরা ব্যাংকে কোনো লোন দিতে গেলে একটা লোনের সার্চ করতে হয়, দলিল সার্চ করতে হয়। সে সার্চ করতে গেলে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার অফিস থেকে সব দেখা যায় দলিলের কি ঘটনা পরম্পরা। ওই সার্চিং করতে গেলে পার ইয়ারে আগে লাগতো 20 টাকা, কত কাল থেকে লাগছে আমাকে উকিল বাবুরা বলছেন, ব্যাংকের লয়ার সার্চ করছে যারা, তারা বলছেন যে স্যার কি করব, এখন চাচ্ছে 40 টাকা, এবার ব্যাংক আমাদের পয়সা দিচ্ছে না। অর্থাৎ আমার 78 বছর স্বাধীনতার পর এই ছেলেপেলেদের কাজের ব্যবস্থা না করে আমার দিদিমণি আপনার আমার টাকা থেকে সেই টাকাটা রামেরও আছে রহিমেরও আছে, জমিটা কেনা বেচা রহিমও করছে রামও করছে, যাচ্ছে টাকাটা কোথায়? দুর্গাপুজো প্যান্ডেলে।
আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এই কথাটা যেখানে খুশি ছড়িয়ে দিন, আমি মিথ্যে বলছি কিনা খোঁজ নিয়ে দেখবেন আপনারা। টোটাল টাকাটা জনগণের থেকে তুলে এই দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা করে দিতে হচ্ছে। আচ্ছা, স্বাধীনতার পরে কি এই পুজো কমিটিকে টাকা দেওয়ার জন্য সরকার প্রতিষ্ঠা হয়েছে? দুই, স্বাধীনতার পর কেন লক্ষ্মীর ভান্ডার দিতে হচ্ছে? আর সেই লক্ষ্মীর ভান্ডারের নামটা কেন লক্ষ্মীর ভান্ডার বলা হলো, কেন বলা হলো না তামান্না ভান্ডার? এটা তো আপনাদের বুঝতে হবে। লক্ষ্মীর ভান্ডার টাকা দিচ্ছে কে? রোহিত শেখ দিচ্ছে, তাপস ব্যানার্জি। কিভাবে দিচ্ছে? আপনি প্রতিদিন যে জিনিসপত্র কেনা বেচা করেন দোকান থেকে, আপনি ওই আমুলটাও কিনবেন, ওই আইসক্রিমটা ওখানে যারা কিনছেন, ওই আমুলটাও যে বানিয়ে নিয়ে আসছে তাকেও কিন্তু অল ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সটা সরকারের ঘরে চলে যায়। তাহলে সরকারের ঘরে যে ট্যাক্সটা যাচ্ছে সে টাকা তো আপনার আমার থেকে সরকার নিচ্ছে। তাহলে আমার আপনার টাকা তুমি দান করছো, কেন দান করছো? তুমি চাকরি দিতে পারছো না বলেই। তারপরে বলছো আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে তার ঘর থেকে টাকা দিচ্ছেন নাকি? অনেক টাকা তো কামিয়েছেন, এই 11 বছর থেকে যা কামিয়েছেন, যার জন্য জেল খাটতে হচ্ছে। একটা রাজ্যের সরকার, যে সরকার ক্ষমতায় আছে তার মন্ত্রী নেতারা জেল খাটছে। তারা আবার বলছেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমরা। আরে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তো আমার, সেটা ফতেমা বেবিরও টাকা, ওটা বুলা চ্যাটার্জিরও টাকা, আবার ওটা সুরিন্দর সিং এরও টাকা। যে আমার পশ্চিমবঙ্গের নাগরিক তার প্রত্যেকের টাকা। সেই টাকা থেকে তুমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ। নামটা রাখলে লক্ষ্মী, কেন লক্ষ্মী রাখলে? তারপরে রূপশ্রী, দেখবেন উনি বক্তৃতা দিতে গেলে মুখ্যমন্ত্রী বলেন আমি রূপশ্রী দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমি হতশ্রী দিচ্ছি, আমি রাস্তাশ্রী দিচ্ছি, সব শ্রী শ্রী শ্রী, সব শ্রী। তাহলে শ্রী কি? শ্রী তাপস ব্যানার্জি, শ্রী তাপস ব্যানার্জি। আমরা যারা হিন্দু সমাজ থেকে উঠে, যদিও আমি হিন্দু টিন্দু কথাবার্তা এসব বলে টলি না, শ্রী আমরা ব্যবহার করি, অথচ সমস্ত টাকাটা এমডি জহিরুল ইসলামের, আবার শ্রী তাপস ব্যানার্জির ট্যাক্সের টাকা। অথচ তুমি সব কটা নামকরণ করছো শ্রী। কারণ বলেই দিয়েছে আমি আরএসএস কে শক্তিশালী করতে চাই। আরএসএস এর এজেন্ডা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এরা কারা? 78 সালের 78 বছর স্বাধীনতার পর এই স্বাধীনতা অর্জনের আগের যে ইতিহাস, যে ইতিহাসে আরএসএস ভূমিকা ছিল কি? তখন ছিল হিন্দু মহাসভা, হিন্দু মহাসভা, মহাসংঘ। 1931 দ্য পেট্রিয়ট পত্রিকায় সাভারকার গোলালকার লিখছেন, তাদের ব্রেন চাইল্ড হচ্ছে হেডগার। হেডগার বলছেন হে হিন্দু ভাইরা, তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করো না, কারণ হিন্দু ভাইদের শত্রু ব্রিটিশরা নয়। 1931 আমিও মোবাইলে নিয়ে ঘুরে বেড়াই, কেউ চ্যালেঞ্জ করে যখন তখন দেখাবো। পেট্রিয়ট পত্রিকায় পরিষ্কার ভাবে লেখা যে হিন্দু ভাইরা তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করো না, কারণ ব্রিটিশরা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হচ্ছে বাম আর ইসলাম। স্পষ্ট ভাষায় বলা আছে। বলে আন্দামান জেল থেকে তারা মুসলেকা দিয়ে ছাড়া পেলেন। তারা এখন দেশের স্বাধীনতার কথা বলছে। এ নরেন্দ্র মোদী চাওয়ালা, এ আমরা কেউ চা বেচেছে কিনা কোনোদিন দেখিনি। তিনি বলছেন যে আজকে আরএসএস যা বলবে, ভারতবর্ষের একমাত্র দল যে দলটা নিজে চলে না, চলায়